তেল আনি, টাকা টোকা নেই, কিছু তেল বেচি, আমরা প্রকাশ্যে বিক্রি করি না। 100 লিটার তেল আছে, কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। রাজধানীতে প্রকাশ্যে মিলছে অকটেন ডিজেল, কালোবাজারি ঠেকাতে কঠোর হওয়ার তাগিদ। পর্যাপ্ত আমদানি সত্ত্বেও ব্যবস্থাপনার অভাবে অস্থিরতা বলছেন বিশেষজ্ঞরা। হঠাৎ হাবের প্রাদুর্ভাব ও শিশুর মৃত্যুতে বাড়ছে উদ্বেগ। 9 মাসে টিকা থাকলেও আক্রান্তের অধিকাংশই কম বয়সী। বয়সসীমা 6 কমিয়ে আনার পরামর্শ। সচেতন হতে হবে গর্ভাবস্থাতেও। 129 ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে শুরু নতুন কুড়ি স্পোর্টস। খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সম্মত সরকারি দল। গণভোট আদেশ হওয়ায় উত্থাপন হবে না সংসদে। অধ্যাদেশ হলে উত্থাপন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ইসরায়েলের তেল শোধনাগারে হামলা, আইআরজিসির 2টি ড্রোন ভূপাতিতের দাবি তেহরানের। হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ ধ্বংসের হুমকি ট্রাম্পের। ভোরের সভায় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। রাজধানীতে খুপড়ি ঘরে বিক্রি হচ্ছে অকটেন, ভাঙাড়ি দোকানে মিলছে ডিজেল। রাজধানীর পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জেও যেখানে সেখানে মিলছে জ্বালানি তেল। কালোবাজারি প্রমাণ করে জ্বালানি তেলের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলছেন বিশেষজ্ঞ। মঞ্জুরুল হক মঞ্জুর, ক্যামেরায় বুলবুল রেজা রিপোর্ট। আমি মানুষের উপকারের জন্য এটা খারাইছি, তেল পাওয়া গেছে না। কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। আমরা পাম্পের রেটের মতো বিক্রি করছি। সময় সংবাদের ক্যামেরা দেখা মাত্রই দৌড়, কিন্তু কেন? ক্যামেরা দেখে এত ভয়ের কারণ কি? রাজধানীর বসিলা এলাকায় রোববার বেলা 12টায় প্রকাশ্যে অকটেন বিক্রি করতে দেখা যায় এই ব্যক্তিকে। ক্যামেরা দেখা মাত্রই তাই তার পালিয়ে যাওয়া। 10 মিনিট পর আবারও দেখা মেলে ওই ব্যক্তির। এবার নিজেকে আড়াল করতে মোটরসাইকেলে চড়ে দ্রুত সটকে পড়েন। বসিলা ব্রিজে ওঠার আগে একটি খুপড়ি দোকানে অকটেন বিক্রি হয় এমন তথ্য আছে সময় সংবাদের কাছে। সত্যতাও পাওয়া গেল। মুখে মাস্ক পরা এই ব্যক্তিকে প্রায় আধা ঘন্টা অনুসরণ করে সময় সংবাদ। দোকানের ভেতরে আরেকজন ব্যস্ত বড় গ্যালন থেকে পানির বোতলে অকটেন ভরার কাজে। এরই মধ্যে মোটরসাইকেল নিয়ে হাজির ক্রেতা। সময় টিভির উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে তিনিও স্থান ত্যাগ করেন। কোথায় পেলেন এত অকটেন জানতে চাইলে বলেন, নারায়ণগঞ্জের একটি ডিপো থেকে প্রতিদিন তেল আনার কথা। পাম্প থেকে না খোলা বাজার থেকে? ডিপুর থেকে আনে, এরা তেল ডিপুর থেকে আনে, আমরা হইলে ওনাদের থেকে আনি। আমার এটা তো সংসার চলে। কারণ আমি ভাবলাম আমার কাছে টাকা টোকা নেই, কিছু তেল বেচি, এটার জন্যই টানলাম ভাই। বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার চরে গিয়ে দেখা গেল পিকআপ ভ্যানে ডিজেল সরবরাহ করছেন এক দোকানি। এলাকা ভিত্তিকের কিছু আর কি সার্ভিস দেওয়ার জন্য আনছি, এরকম আমরা প্রকাশ্যে বিক্রি করি না। ওরা আনে আরেক জায়গার থেকে, ওরা থার্ড পার্টি, ওরা আইসে দেওয়া যায়। এখন আমি তো ওদেরকে ভালো মতো চিনি না। আর কেরানীগঞ্জের জাউলাবাড়ি, বামনসুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ডিজেল। আরেকজনের তেল আপনি কিভাবে রাখেন? আমার কাছে তেল নিত, এখন রাখা গেছে। আর এইটা আপনার? হ্যাঁ, এটা 5 তেল আমার কাছে। ব্যান গাড়ি খেপ মারি না, বুঝে নেওয়ার সময় যে 2-4টা তেল আনি। মোহাম্মদপুর মিরপুর বেড়িবাঁধে ভাঙারির দোকানে বিক্রি হচ্ছে ডিজেল। কারো আবার সহজ স্বীকারোক্তি তেল মজুত করার। ডিজেল আছে। শুধু ডিজেল? ডিজেল কত করে বিক্রি হয়? এই যার থেকে যা নিতে পারি। এ তো যে না পাইলে, যারা না পায় তারা নেয়। রিজার্ভ কই আপনি দেন না, আপনার তেল কই রিজার্ভ? 100 লিটার তেল আছে, কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। কালোবাজারি ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞ। জাহাজ থেকে তেল খালাস হওয়া শুরু করে কনজিউমার পর্যন্ত যে তেলের সাপ্লাই চেন, এই চেনের উপরে শতভাগ যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে এবং সাপ্লাইয়ে যদি স্বচ্ছতা নিশ্চিত না করা যায়, তাহলে কালো বাজার ঠেকানো যাবে না। সেই নিয়ন্ত্রণটা এখনও সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। এটাই তার প্রমাণ যে সব জায়গায় তেলের অলরেডি কালো বাজার এস্টাবলিশড হয়ে গেছে। বাংলাদেশের আইনে মজুতদারির জন্য কঠোর সাজার বিধান রয়েছে। তেল নিয়ে চলছে তেলেস্মাতি, থেমে নেই কালোবাজারিরা। খোলা বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে লুকোচুরি। খুপড়ি দোকানে মিলছে অকটেন, আর ভাঙারির দোকানে পাওয়া যাচ্ছে ডিজেল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।
জ্বালানি তেল সরবরাহ বিক্রি স্বাভাবিক রাখতে এবার কঠোর অবস্থানে সরকার। অবৈধভাবে মজুদ ও পাচারকারী সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করলে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জ্বালানি বিভাগ। কর্মকর্তারা জানান, আগামী মাসেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এদিকে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহকরা। জ্বালানি তেলের জন্য রাজধানীর বিভিন্ন পাম্পে লম্বা লাইন, অপেক্ষা যানবাহন চালকদের। এর মধ্যেই সরবরাহ সংকটে রাজধানীর মিরপুর, আসাদগেট, গাবতলী সহ বিভিন্ন এলাকার কয়েকটি পাম্প বন্ধ রাখে কর্তৃপক্ষ। মতিঝিল বরাবর যে কয়টা পাম্প আছে সব বন্ধ, মৎস্য ভবনের পাম্প বন্ধ। অনেক পাম্পে তেল আছে, তারা আমার মনে হচ্ছে তারা তেল দিতেছে না। ট্যাঙ্কি ফুল করে তেল নিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা ঘরে বিভিন্ন জায়গায় ড্রামের মধ্যে তারা মজুত করে রাখছে। ঢাকার বাইরেও রয়েছে জ্বালানি সংকট। দিনাজপুরের হিলিতে পেট্রোল অকটেন কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ার কথা জানিয়েছেন যানবাহনের চালকেরা। আর ডিপো থেকে চাহিদা মতো তেল না পাওয়ার দাবি কর্তৃপক্ষের। আসলে তো তেল পেলাম না, ঘুরে যাচ্ছি। পেট্রোল অকটেন যদি 3000 দেয় তো গাড়ি হয় 6000। গ্রাহক চাহিদা বিবেচনায় সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা ও ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ মোট 20 জেলায় সরবরাহ বেড়েছে প্রায় 30,000 লিটার। খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। জনগণ 2-3 ঘন্টার মধ্যে 2000 তেল নিয়ে চলে যাচ্ছে। অন্য সময় থেকে এখন চাহিদা একটু বেশি। 2025 সালে মার্চ মাসে কতটুকু তেল করছি এটার উপর বেসিস করে ওরা দিচ্ছে। 13,500-এর গাড়ি, আমি 4,000 লিটার তেল পেলাম। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি বিভাগ জানায়, ব্যাপক হারে অবৈধ মজুতের কারণে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ পর্যন্ত আমরা প্রায় 2,08,650 মেট্রিক টন জ্বালানি তেল আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি অভিযানের মাধ্যমে। এপ্রিলে মালয়েশিয়ার বিএসপি থেকে 2টো পাবো, আমরা ইউনিপ্যাকের 1টা পাবো। এই সব মিলে আরও প্রায় 1,50,000 মেট্রিক টনের মতো। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ। সরবরাহ সংকটে কিছু ফিলিং স্টেশনে মিলছে না জ্বালানি তেল। কোথাও মিললেও বাড়তি চাহিদায় হিমশিম অবস্থা। এই যখন পরিস্থিতি, তখন জেলায় জেলায় অভিযানে মিলছে নানা অনিয়ম। গাজীপুরে প্রায় 33,000 লিটার ডিজেল অকটেন সহ 9 জেলায় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ তেল। এ সময় জড়িতদের জেল জরিমানা করে প্রশাসন। জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে কঠোর অবস্থানে প্রশাসন। জেলায় জেলায় শুরু হয়েছে অভিযান। রাজধানীর কুড়িল প্রগতি সরণির কাজী মোটরস নামে একটি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 350 লিটার জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আটক করা হয় একজনকে। গাজীপুরের কোনাবাড়িতে পেট্রোল পাম্প বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় প্রায় 34,000 লিটার জ্বালানি তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির মালিককে 1 মাসের কারাদণ্ড দেয়া হয়। জব্দ করা জ্বালানি সরকারিভাবে বিক্রির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক। আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটা রিলায়েবল একটা ইনফরমেশন পাওয়ার পরে আমরা এখানে আসি। আসার পরে আমরা দেখতে পাই যে এটা বন্ধ অবস্থায় পাই। আমরা প্রবেশ করার পরে আমরা দেখতে পাই যে স্টোরেজে প্রায় 28,000 ডিজেল এবং 5,500 অকটেন পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 45 ধারায় যে অবৈধভাবে জ্বালানি তেল যে সংরক্ষণ করেছে, এই জন্য তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। চট্টগ্রামের ফৌজদারহাটের সলিমপুরে একটি গ্যারেজের পাশে লরির ট্যাঙ্কে তেল মজুত রাখার অভিযোগে অভিযান চালায় জেলা প্রশাসন। জব্দ করা হয় 25,000 লিটার ডিজেল। তবে পাওয়া যায়নি জড়িত কাউকে। জেলায় এখন পর্যন্ত 58 মামলা ও 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এখানে আমরা 25,000 লিটার তেল পেয়েছি। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসন আমরা ইতিমধ্যেই প্রায় 31,000 লিটার তেল আমরা জব্দ করেছি। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং আমরা মামলা হওয়ার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এর আগে মজুত থাকার পরেও তেল বিক্রি না করা ও পরিমাণে কম দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বন্দর এলাকায় আনোয়ারা জাকারিয়া পেট্রোল পাম্পে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের সত্যতা পাওয়ায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। ভিতরে পরিমাপ করে দেখলাম যে তাদের আসলে বিক্রয়যোগ্য মজুদ রয়েছে।
তারপরেও তারা বিক্রি করছে না। আমরা 40,000 টাকা অর্থদণ্ড আরোপ করেছি। সোমবার ভোরে চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে সড়কের পাশে স্থানীয় টিটন আলীর মুদি দোকানের পেছনে একটি লরি থেকে ড্রামে তেল আনলোড করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে প্রায় 11,000 লিটার জ্বালানি তেল সহ ট্যাঙ্ক লরি জব্দ করে পুলিশ। আটক করা হয় 4 জনকে। এদিন সাতক্ষীরা সদরের গাভা এলাকায় যমুনা পেট্রোলিয়ামের লোগো লাগানো একটি ট্রাকে অবৈধভাবে তেল পরিবহন হচ্ছে এমন সন্দেহে গতিরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তেল পরিবহনের কাগজপত্র না পেলে চালককে আটক করে। জব্দ করা হয় 7,000 লিটার পেট্রোল। একটি লরিতে 7,000 লিটার পেট্রোল সহ আমরা পাই। ওখানে যারা তেলের লরির ড্রাইভার সহ সংশ্লিষ্ট যারা ছিল প্রাথমিক পর্যায়ে তাদের কাগজপত্র আমরা যাচাই করছি। চাঁদপুরেও বিভিন্ন ফিলিং স্টেশন ও জ্বালানি তেলের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট। এছাড়া টাঙ্গাইলের কালীহাতির একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় 25,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ওমর ফারুক, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেও মার্চ মাসেই কাতার, আরব আমিরাত, ওমানের পাশাপাশি বিকল্প দেশ হিসেবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এমনকি ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে 36টি জাহাজ বোঝাই এলএনজি, এলপিজি তেল সংগ্রহ করছে বাংলাদেশ। পর্যাপ্ত আমদানি সত্ত্বেও শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনার অভাবে জ্বালানি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরেও কাতার থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে এলএনজিবাহী 4টি জাহাজ। আর পুরো মাসে 36টি জাহাজের মধ্যে 30টি জাহাজ আমদানিকৃত জ্বালানি খালাস করে যেমন বন্দর ত্যাগ করেছে, তেমনি 3টি খালাসের পাশাপাশি বাকি 3টি জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত এলএনজি এবং এলপিজি সবচেয়ে বেশি এসেছে। এর বাইরে ক্রুড অয়েল, গ্যাস অয়েল, এইচএসএফও এই ধরনের জ্বালানি জাহাজগুলোতে ছিল। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলোর মধ্যে সর্বোচ্চ 10টি করে জাহাজ আনা হয়েছে এলএনজি এবং এলপিজি। আর ডিজেলের কাঁচামাল গ্যাস অয়েলবাহী 8টি, হাই স্পিড ফার্নেস অয়েলবাহী 4টি, লুব্রিকেন্টের কাঁচামাল বেস অয়েলবাহী 2টি এবং পেট্রোল ও অকটেনের কাঁচামাল কন্ডেন্সবাহী 1টি জাহাজ। এছাড়া ক্রুড অয়েল এবং প্লাস্টিক অয়েলবাহী জাহাজ এসেছে আরও 2টি। দেশের চাহিদা বিবেচনায় কোনো রকম জটিলতা কিংবা সময়ক্ষেপণ ছাড়াই এইসব জ্বালানি খালাস করা হয়েছে বলে দাবি চট্টগ্রাম কাস্টম হাউজের এই কর্মকর্তার। জ্বালানি তেলবাহী এলএনজি এই সংশ্লিষ্ট যে জাহাজ আছে, এই পণ্য আছে, এগুলো যাতে খুব দ্রুত যাতে খালাস করে দেওয়া হয়, যাতে কোনোভাবে অভ্যন্তরীণ সংকট যাতে না হয়। এমনিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহ করত বাংলাদেশ, কিন্তু যুদ্ধে জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মিসাইলের আঘাতে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় শুরু হয় বিকল্প দেশের সন্ধান। মধ্যপ্রাচ্য যুদ্ধের এই অস্থির সময়ে এসে বিকল্প দেশ থেকে এলপিজি, এলএনজি এবং তেলের মতো জ্বালানি সংগ্রহ করে চমক দেখাচ্ছে বাংলাদেশ। আর এখন প্রয়োজন হয়ে পড়েছে আমদানিকৃত এসব জ্বালানি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজারে সরবরাহ করা। একক দেশ হিসেবে সিঙ্গাপুর থেকে এলপিজি, হাই স্পিড ফার্নেস অয়েল এবং ডিজেলের মতোই গ্যাস অয়েল নিয়ে 9টি জাহাজ এসেছে। মালয়েশিয়া থেকে 6টি, ভারত ও অস্ট্রেলিয়া থেকে 3টি করে, আমেরিকা, থাইল্যান্ড, মালদ্বীপ ও অ্যাঙ্গোলা থেকে 1টি করে জাহাজ এসেছে জ্বালানি নিয়ে। মধ্যপ্রাচ্য ছাড়া আমাদেরকে বিকল্প পথ থেকে আনতে হবে এবং সেগুলো হচ্ছে মূলত সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, এখান থেকে বোধহয় এই তেলগুলো সংগ্রহ করেছে আর কি। এটা অবশ্যই ওনারা দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের সচরাচর সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 45 দিনের জ্বালানি মজুত রাখা হয়। এছাড়া টার্মিনাল, ডিপো, ডিলার এবং মাঠ পর্যায়ে আরও অন্তত 15 দিনের মজুত থাকে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই, সরবরাহ স্বাভাবিক থাকলেও অবৈধ মজুদের কারণে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। পরিস্থিতি উত্তরণে সচেষ্ট সরকার। সোমবার বিকেলে জাতীয় সংসদে এ কথা জানান জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও জ্বালানি তেল আমদানিতে কাজ করছে সরকার।
কোথাও বন্ধ ফিলিং স্টেশন, আবার কোথাও যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম ভোগান্তি। প্রায় মাসখানেক ধরেই দেশ জুড়ে এমন চিত্র। আমাদের কাছে আরেকটা নোটিশ এসেছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনেও উঠে এলো জ্বালানি সংকট প্রসঙ্গ। আজকেও ঢাকাতেও পেট্রোল পাম্প থেকে ঘুরে এসেছি, আমার গাড়িতে তেল পাইনি। এমন অবস্থায় ৩০০ বিধিতে বিবৃতিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী ও কিছু কুচক্রী মহল জ্বালানি তেল পাচারে জড়িত রয়েছে। সরকার জনগণের সাথে নিয়ে এই কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। মন্ত্রী জানান, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানির দাম না বাড়িয়ে জনস্বার্থে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে সরকার। মার্চ জুন প্রান্তিক মোট ভর্তুকির প্রয়োজন হবে ডিজেলের ক্ষেত্রে 15,409 কোটি টাকা, অক্টিনের ক্ষেত্রে 636 কোটি টাকা। এর আগে প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান মন্ত্রীরা। প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 764 জন রোগী। কারণ হিসেবে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়াকে দুষছেন চিকিৎসকরা। ঢাকার বাইরে রোগীর চাপে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি মোকাবেলায় নানা উদ্যোগ নেয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় শিশু মৃত্যুর খবরে বাড়ছে উদ্বেগ। জ্বর, কাশি, শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন নতুন রোগী। হামে আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ এতটাই বেশি যে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। চলতি বছরের প্রথম 3 মাসে বরিশাল বিভাগে হামে আক্রান্ত 130 জন, যার মধ্যে শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 89 জন। 78 শয্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 196 জন। স্বজনদের অভিযোগ, সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও হামসহ সব ধরনের রোগে আক্রান্তদের রাখা হচ্ছে একসঙ্গে। 5টা ইনজেকশন করা হয়েছে। এরপরে ওই 3 জনের মধ্যে কেউ টাইফয়েড হামে আক্রান্ত ছিল, এই থেকে এই পোলা আমার এই অবস্থা। আমাদের এখানে হামের রোগীর জন্য আমরা সম্পূর্ণ আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছি এখন একসাথে রাখার আর কোনো সুযোগ নেই। আমরা নিচতলে 2টা রুম আমরা আইসোলেশন ওয়ার্ড হিসেবে আমরা ওখানে ডিক্লেয়ার করেছি। রাজশাহী মেডিকেলে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 280 জন। এর মধ্যে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন অন্তত 28 জন। এ পর্যন্ত রাজশাহী বিভাগে হামে মৃত্যু হয়েছে 3 জনের, তবে উপসর্গ নিয়ে মারা গেছে 12 জন। পরিস্থিতি দেখতে সোমবার রাজশাহী মেডিকেলে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। বলেন, টিকার অভাবে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। 20টা আইসিইউ পেডিয়াট্রিক আইসিইউ আছে, তার মধ্যে 10টা বেডকে আমরা আইসোলেটেড করে রাখছি। যদি প্রয়োজন হয় আমরা ওদেরকে শিফট করব। অল টাইপস অফ ভ্যাকসিনেশনের আন্ডারে যদি আমরা আনতে পারি, তাহলে পরে এই ধরনের কোনো ভ্যাকসিন ডেফিসিয়েন্সি রিলেটেড কোনো রোগ হবে না। চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই কক্সবাজারের বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। দেশে হামের প্রাদুর্ভাব প্রতিরোধে 9 মাস বয়সের টিকা থাকলেও আক্রান্তের অধিকাংশই কম বয়সী শিশু। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রমের বয়সসীমা কমিয়ে 1 মাসের বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সচেতন হতে হবে গর্ভাবস্থাতেও। মনির হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের 10 জেলায় হঠাৎ হামের প্রাদুর্ভাব। 30 মার্চ পর্যন্ত সারা দেশে শনাক্ত 764 জন। ঘটেছে মৃত্যুর ঘটনাও।
সাধারণত হাম প্রতিরোধে জন্মের 9 থেকে 15 মাসের মধ্যে শিশুদের দেয়া হয় টিকা। তবে আশঙ্কার বিষয়, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের 60%ই 9 মাসের কম বয়সী বলে জানান চিকিৎসকরা। আমরা আমাদের রোগীগুলোকে অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের রোগীগুলোর প্রায় 60 থেকে 70% রোগী হচ্ছে 9 মাসের আগেই হাম হয়েছে। তার মানে তারা তাদের জীবনের প্রথম যে হামের টিকা সেটা এখনো পর্যন্ত পায়নি। সংক্রামক ব্যাধি হাসপাতালের এই চিকিৎসকের পরামর্শ 6 মাস থেকে হামের বিকল্প টিকা দেয়ার। যখন এরকম আউটব্রেক হয়, প্রাদুর্ভাব দেখা দেয় অথবা অতি ঝুঁকিপূর্ণ এলাকাতে হামের বিকল্প একটা টিকাদান সূচি আছে, সেটা হচ্ছে যে 9 মাস বয়সের জায়গায় আমরা 6 মাস বয়স থেকে হামের টিকা দিতে পারি। তো এই ধরনের আউটব্রেক চলা অবস্থায় যারা নীতি নির্ধারণ করেন তারা হয়তো বা এই ডিসিশনটা নেবেন যে এখন আমরা ওই পর্যায়ে আছি কিনা যে আমরা 6 মাস বয়স থেকেই টিকাটা দিব কিনা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন দেশে পরীক্ষিত আছে 6 মাসের শিশুদের হামের টিকা দেওয়ার বিষয়টি। তাই অবস্থা অনুযায়ী প্রয়োজনে বয়সসীমা কমিয়ে আনার পরামর্শ তাদের। এটা সম্ভব এবং এটি নিয়ে গবেষণাও আছে, আমাদের দেশেই গবেষণা আছে, আইসিডিবি গবেষণা করেছে। তারা ওই 6 মাসের বয়সের বাচ্চাদের টিকা দিয়েছে এবং সেটা সন্তোষজনক যে 6 মাসের টিকা দেওয়া যায়। সুতরাং সেটাই আমাদের এগোতে হবে। শুধু টিকার বয়সসীমা নয়, কম বয়সে হামে আক্রান্তের প্রাদুর্ভাব কমাতে গর্ভাবস্থায়ও মায়েদের সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। বিভিন্ন হাসপাতালে যে 9 মাসের নিচের বাচ্চারা আক্রান্ত হচ্ছে, তো এই যে আক্রান্ত হচ্ছে তার মানে হলো তাদের মধ্যে ইমিউনিটিটা কমে গেছে এবং এই ইমিউনিটিটা আসে মা থেকে। তার মানে তারা মা থেকে ইমিউনিটিটা পাচ্ছে না, প্রতিরোধ ক্ষমতাটা না পাওয়ার ফলে তারা সাসেপ্টেবল, তারা এই রোগের ঝুঁকির মধ্যে আছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানান এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকার সরবরাহ শুরু হতে পারে। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ শুরু করব। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনে সূচনা হলো ঐতিহাসিক অধ্যায়ের। খেলাধুলাকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনেছে সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও বিশেষ সম্মাননা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 129 অ্যাথলেটিকের হাতে তুলে দেন ক্রীড়া কার্ড। এ সময় পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানান সরকার প্রধান। শখ কিংবা নিছক বিনোদন নয়, দেশের অ্যাথলিটদের জন্য রচিত হলো অনন্য এক ইতিহাস। এখন থেকে ক্রীড়াবিদদের পরিচয় কেবল পদকেই সীমাবদ্ধ থাকবে না, রূপ নিল মর্যাদাপূর্ণ পেশায়। সোমবার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী 129 কৃতি ক্রীড়াবিদকে বিশেষ সম্মাননা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন বহুল প্রতীক্ষিত ক্রীড়া কার্ড এবং বিশেষ বেতন কাঠামো। আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণ, রৌপ্য এবং তাম্রপদক জয়ী অ্যাথলিটদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। একক পর্যায়ে স্বর্ণজয়ীরা 3 লাখ এবং দলগত জয়ীরা পান 2 লাখ টাকা করে। সবচেয়ে বড় চমক ছিল নিয়মিত ক্রীড়া ভাতার ঘোষণা, যেখানে তালিকাভুক্ত প্রত্যেক খেলোয়াড়ের জন্য প্রতি মাসে বরাদ্দ 1 লাখ টাকা। বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন দর্শনের বাস্তবায়নে আমরা নির্বাচনী ইশতেহারে বর্ণিত ক্রীড়াক্ষেত্রের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। সভাপতির ভাষণে তৃণমূলের প্রতিভা অন্বেষণে 30 এপ্রিল থেকে সারা দেশে নতুন করে স্পোর্টস কর্মসূচি শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তোমাদেরকে একটা সিকিউর জায়গায় মেয়েরা যাতে প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, সেইটা মোটামুটি মাঠটার সিলেকশন সবকিছুই হয়ে গিয়েছে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। এ সময় পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতিতে না আসার আহ্বান জানান তারেক রহমান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে অদূর ভবিষ্যতে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ নতুন ইতিহাস লিখবে, এমনই আকাশ ছোঁয়া স্বপ্ন এখন দেশের কোটি ক্রীড়াপ্রেমীর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। জুলাই যোদ্ধাদের সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ গ্রহণে সরকারি দল সম্মত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণভোট আদেশ হওয়ায় তা সংসদে উত্থাপিত হবে না, আর অধ্যাদেশ হলে সংসদে উঠত বলেও জানান তিনি।
গণভোটকে অবৈধ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সংসদ অধিবেশন শেষে এ কথা বলেন তারা। আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। প্রথম অধিবেশনের চতুর্থ দিনের অধিবেশন শুরু হয় সোমবার বিকাল 3:30টায়। দিনের কার্যসূচির প্রশ্নোত্তর পর্বে জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। বলেন, বাহিনীর সদস্যরা যারা জনগণের উপর গুলি চালিয়েছে এবং গুম খুনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সরকার। পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে আগস্টের এই ঘটনা প্রবাহের ভিত্তিতে। আমরা সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্টভাবে জানতে চাই, এই যে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের ওপর যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা যে বাহিনীর পোশাকেই হোক সবাই অপরাধী। সব মামলার সুষ্ঠু তদন্ত হবে। এছাড়া দেশে কোনো মব সংস্কৃতি থাকবে না বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো রকমের মফ কালচার আর থাকবে না। অধিবেশন শেষে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশ না হয় গণভোট সংসদে উত্থাপন হবে না। অন্যদিকে গণরায় উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেন আক্তার হোসেন। এটা অধ্যাদেশই নয়, সেজন্য এটা সংসদে উত্থাপিত হয়নি। 133টা অধ্যাদেশ ছিল, এটা তার বাইরে একটি আদেশ। তা আদেশ সংসদে উত্থাপিত হয় না এবং এই আদেশটা বৈধ কি বৈধ না সেই বিষয়ে জুডিশিয়ারিতে এখন চ্যালেঞ্জ হয়ে আছে। একটা রিটে রুল জারি হয়েছে। সরকার দল গণভোটের জন্য যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে তারা যদি সংসদে অ্যাপ্রুভ নাও করেন, যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটাকে কোনোভাবেই অবৈধ বলার কোনো সুযোগ নেই, বরং গণভোট অবশ্যই বৈধ এবং আইনগতভাবে তার বৈধতাকে কোনোভাবেই আর চ্যালেঞ্জ করা যাবে না। সোমবার অধিবেশনে 31 মার্চ জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনার জন্য 2 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। এক 11 আমলে তারেক রহমানকে গ্রেপ্তার করে নির্যাতনে জড়িতদের একজন সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাসের। জুলাই হত্যা মামলায় রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌশলী আরও বলেন, ইউনাইটেড হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বাধা তৈরি করেন তিনি। শুনানি শেষে আফজালের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ডিজিএফআই এ কর্মরত ছিলেন আফজাল নাসের। 11 সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বহু রাজনৈতিক নেতাদের নির্যাতনে বারবার নাম আসে তার। জুলাইয়ের আন্দোলনে মিরপুরের দেলোয়ার হত্যা মামলায় রোববার মধ্যরাতে আফজাল নাসেরকে আটক করে ডিবি। সোমবার বিকেলে আদালতে নিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেলোয়ার নামে একজন আন্দোলনকারীকে হত্যা করা হয়, সেই ঘটনার সঙ্গে তদন্তকারী কর্মকর্তা এই আজকে যে আফজাল নাসের তার সম্পৃক্ততা পাওয়া যায়, সেই জন্য তাকে আজকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করেন। শুনানিতে বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। এ সময় রাষ্ট্রপক্ষ বলেন, বেগম খালেদা জিয়া বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ায় বাধা দিয়েছিলেন আফজাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনুরূপায় হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য তাকে নেওয়া হয়েছিল, কিন্তু এই আফজাল নাসের ইউনাইটেড গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা থাকার কারণে তার ক্ষমতা ব্যবহার করে তাকে ইউনাইটেড হসপিটালেও চিকিৎসা নিতে দেয় নাই। এ পর্যন্ত 11 কুশীলব 3 সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminum, redefine possibilities. গাড়ির টায়ার, ভারী যন্ত্রপাতি, ফার্নিচার কিংবা খাবার দোকান, বৈধ সীমানা ছাড়িয়ে ফুটপাত দখল করে চলছে ব্যবসা। বছরের পর বছর ধরে হাঁটার পথটুকুও পাচ্ছে না রাজধানীবাসী। এবার পরিস্থিতি বদলাতে 1 এপ্রিল থেকে বৈধ সীমানার বাইরে ফুটপাত দখল করে রাখা সব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত থাকছে তানভীর হাসানের মেঘ। দোলাইখালের 2 পাশেই রাস্তাঘাটে মালামাল রাখে। রাস্তায় না হাঁটতে পেরে এই যে বলে আমাকে নিচে নেমে হাঁটতে হবে, আমি রিক্সের মধ্যে পড়বো। যখন ফুটপাত মানুষ ইউজ করতে পারে না, তখন স্বাভাবিকভাবে সে করে কি রাস্তা নেমে আসে।
চারদিকে সারি সারি টায়ার আর যন্ত্রাংশ, এ যেন গ্যারেজের অন্দরমহল। চেনারই উপায় নেই হাঁটার পথ। ফুটপাত দখল করে এভাবেই চলছে ব্যবসা। রাজধানীর ধোলাইখালের ফুটপাত পুরোপুরি দখলের কারণে ভোগান্তি তৈরি হলেও নির্বিকার ব্যবসায়ীরা। এদিকে ভাই আগের থেকে এরকম চলতেছে, বুঝছেন, আমরা তো একা না, এদিকে সবাই। আজকে থেকে না, বহু বছর থেকে প্রচলিত হয়ে আসছে, চলতেছে। শুধু তো আমরা রাখি না ভাই, আঙ্গর মতো সবাই রাখে। সিরিয়াল দেখেন, ধরেন আমার এই মালটা আমি যদি না রাখি, ওই যে বাইরের ওই দোকানটা আমার কাস্টমারটাকে নিয়ে নেবে, এই কারণে আমার রাখা। কাস্টমার মনে করেন গোডাউনে কম যায়, এই জন্য বাইরে রাখা হয়। শুধু ধোলাইখাল নয়, নগরীর বিভিন্ন এলাকায় একই চিত্র। দোকানের সামনে ফুটপাত জুড়ে রাখা হয়েছে ফার্নিচার, খাবার আর মুদিপণ্যের মালামাল। চলাচলে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। একটা মুদি দোকানের সামনে আইসক্রিমের ফ্রিজ রেখে দেয়, রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না সবসময়। ফুটপাতে হাঁটা জায়গা নেই, তার জন্য আমরা এই রোড দিয়ে হাঁটাহাঁটি করতেছি। এই ফুটপাতের 4টা লাইন যদি রাস্তার মধ্যে থাকে, তাহলে মানুষ কোথা থেকে হাঁটবে বলেন? বিগত দিন থেকে যত রকম নেতাকর্মী বাংলাদেশে আসছে, সবাই বলছে যে আমরা ফুটপথ ক্লিয়ার করব, জনগণের জন্য সুন্দর করে দিব, কিন্তু এটা শুধু এই টিভি মিডিয়া পর্যন্তই হয়। এই অবস্থায় বুধবার থেকে বৈধ সীমানার বাইরে ফুটপাত দখল করে রাখা সব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি। যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান তাদের বৈধ জায়গার বাইরে এক্সটেনশন আকারে ফুটপাতকে দখল করে ব্যবহার করছে, আমরা এবার এটাকে আমরা দখলমুক্ত করব। আমরা এবার এই কাজটা করতে যাচ্ছি 1 এপ্রিল থেকে। এছাড়া হকারদের জন্য নির্ধারিত এলাকায় শীঘ্রই হলিডে ও নাইট মার্কেট চালু করতে কাজ করছে সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের জয়দেবপুর রেল ক্রসিং এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জয়দেবপুর রেল ক্রসিং থেকে শিববাড়ি মোড় পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হয়। ভেগু দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সড়কের দুই পাশে থাকা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। জনস্বার্থে সরকারি প্রচারণায় পত্রিকার মতো টেলিভিশনেও বিজ্ঞাপন ফি প্রদানের প্রস্তাব দিয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। এক্ষেত্রে বিজ্ঞাপনের মূল্য নির্ধারণের কমিটি গঠনের চিন্তা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের নির্দেশনায় জনস্বার্থে উন্নয়ন কর্মকাণ্ড, নীতি ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম প্রচার করে থাকে বেসরকারি টেলিভিশনগুলো। বিভিন্ন সময়ে এ ধরনের বিজ্ঞাপন বিনামূল্যে প্রচার করলেও এবার মূল্য নির্ধারণের প্রস্তাব জানিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সোমবার বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মতবিনিময় সভায় নেতারা এ দাবি জানান। আমাদের কাছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা থেকে নানান ধরনের টিভিসি এবং তথ্য যায়। এই সকল কিছু যদি একটা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যায়, তাহলে আমরা ডিফাইন করতে পারি যে এটি সরকার প্রকাশ করতে চায়। খালি হাতে হবে না। নিউজ পেপারে যদি আপনি যদি টেলিভিশনে দেন 10 টাকা, নিউজ পেপারও আপনাকে কিছু টাকা দিতে হবে। সংবাদপত্রকে পৃষ্ঠপোষকতা করা হয়, টিভিতেও আপনার এই যে বেতন ভাতা দিতে হয়, এখানেও পৃষ্ঠপোষকতা করা যায় কিনা, যে কন্টেন্টগুলো, যে বিষয়গুলো পাঠান, এগুলো আমাদের টেলিভিশনে আমাদের যে কোয়ালিটি জায়গা থেকে আমাদের কিছু অবজারভেশন আছে আমাদের, যেমন ভিডিও কোয়ালিটি ভালো করা প্রয়োজন আপনাদের এগুলো। সরকারি বিজ্ঞাপনের দর নির্ধারণে নোয়াবের সভাপতি ও মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠনের কথা জানান তথ্য সচিব। কতটুকু কম রেটে আমাদেরকে বিজ্ঞাপনগুলো প্রচার করা যায়, আমাদেরকে কতটুকু সহযোগিতা করা যায়, এই বিজ্ঞাপন কিংবা আমাদের সরকারের যে প্রচারণাগুলো কিভাবে যাবে, তার জন্য একটা কমিটি যেটা মোদি ভাইয়ের নেতৃত্বে হবে। এ সময় বাংলাদেশ টেলিভিশনের মান বাড়াতে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তথ্য ও সম্প্রচার সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে চলন্ত জিপের পেছনের অংশ ছিটকে পড়ে আহত হয়েছেন 8 পর্যটক। সোমবার দুপুরে টেকনাফের বয়সখালিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে আসা 12 জন পর্যটক কক্সবাজার থেকে একটি ট্যুরিস্ট জিপ নিয়ে টেকনাফের 0 পয়েন্টে আসেন। জ্বালানি তেল নিতে ফিলিং স্টেশনে আসে জিপটি। সেখানে না পেয়ে জিপটি অতি দ্রুত আরেকটি পাম্পে যাচ্ছিল। হঠাৎ গাড়ির পেছনের অংশ খুলে পড়লে
ছিটকে পড়েন পর্যটকরা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। খুলনায় প্রাইভেট কারের ধাক্কায় রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা পরিষদ ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রিকশায় ডাকবাংলা মোড় থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন মৌমিতা। এ সময় একই দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকশাটিকে ধাক্কা দিলে মৌমিতা নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে অতি দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ব্যবস্থায় আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। 1 এপ্রিল থেকে 3টি ভিন্ন ক্যাটাগরিতে সহায়তা কার্যক্রম চালু করতে যাচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা। কক্সবাজার ও ভাসানচরে অবস্থান ভেদে সহায়তার অর্থমূল্যেও থাকবে পার্থক্য। তবে এই সিদ্ধান্তকে অবিচার হিসেবে দেখছেন রোহিঙ্গা কমিউনিটির নেতারা। অন্যদিকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংখ্যা বাড়লেও আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলেও জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত থাকছে সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য অনুযায়ী ওই সময় বড় আকারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে আরও প্রায় 30,000 শিশু। এদের মধ্যে 78% নারী ও শিশু এবং প্রায় 12% প্রতিবন্ধী ব্যক্তি। বৈদেশিক সাহায্য যদি না থাকে, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা অনেক বেশি সংকুচিত হয়ে যায়। এর প্রতিক্রিয়ায় সীমান্ত যে অপরাধগুলো আছে সেগুলোতে জড়িয়ে যাচ্ছে। ক্যাম্পের মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বর্তমানে এই বিশাল জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিয়ে আসছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এতদিন জনপ্রতি মাসে $12 সম পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হতো। এবার নতুন ব্যবস্থায় রোহিঙ্গাদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। পরিবারের খাদ্য নিরাপত্তা অবস্থা ও সম্ভাব্য খাদ্য ঘাটতির ভিত্তিতে নির্ধারিত হবে সহায়তার পরিমাণ। ফলে 1 এপ্রিল থেকে ভিন্ন ভিন্ন হারে রেশন প্রদান করবে WFP। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানায়, বড় দাতা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় অর্থ সংকট দেখা দিয়েছে। এ কারণে WFP এখন নিড বেস পদ্ধতিতে সহায়তা দিতে যাচ্ছে। সীমিত সম্পদের মধ্যে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব পরিবারে সক্ষম জনশক্তি আছে তারা বিভিন্ন এজেন্সিতে, NGOতে ভলান্টিয়ার হিসেবে, পেইড ভলান্টিয়ার হিসেবে কাজ করে। ক্যাম্পের ভিতরেই ছোটখাটো দোকান করে। এরকম ফ্যামিলি তারা UNHCR এর ডাটাবেজের উপর নির্ভর করে এটা করছে। তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গা নেতারা। তাদের আশঙ্কা, সহায়তা কমে গেলে ক্যাম্পে অপরাধ প্রবণতা বাড়তে পারে। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে 33টি ক্যাম্পে অন্তত ঘনবসতিপূর্ণ পরিবেশে বসবাস করছে রোহিঙ্গারা। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গার অবস্থান কক্সবাজারের উখিয়া এলাকার ক্যাম্পগুলোতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খাগড়াছড়ি শহরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের পর্যটন মোটেল এলাকায় সংলগ্ন একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মৃত যুবক ভবঘুরে ছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ওই এলাকায় আশপাশে ঘোরাফেরা করতেন। পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্য উদ্ঘাটনে বিষয়টি CIDকে অবহিত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে যুবকের মরদেহ। পুলিশ জানায়, সকালে কালাদি এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখলে থানায় জানায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে গোবিন্দ কুমার মজুমদারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জেনারেল হাসপাতালে। রাতে ওই যুবককে
হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। সুন্দরবনে দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস করা হয়েছে। এ সময় কাউকেই আটক করা যায়নি। কোস্টগার্ড জানায়, ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের মংলা সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন তথ্য শুরু হয় অভিযান। সোমবার ভোর থেকে চালানো হয় বিশেষ অভিযান। দস্যুর আস্তানা চিহ্নিত করে ধ্বংস করা হয়। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বনদস্যুরা। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ওয়াকিটকি সহ বিভিন্ন সরঞ্জাম। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অভিযান চলবে বলেও জানিয়েছে কোস্টগার্ড। বরিশালের ভাটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে 5টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার সন্ধ্যায় আগুনের ঘটনা ঘটে বলে ধারণা করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নড়াইলে মধ্যরাত থেকেই পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। পাম্পগুলোতে প্রতিনিয়ত ঘটছে বাকবিতণ্ডা, হাতাহাতির মতো ঘটনাও। নড়াইলে তেল সংকট নিয়ে পাম্পগুলোর সর্বশেষ অবস্থা জানাতে সদরের জোড়া পাম্প এলাকায় আছেন সহকর্মী সজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশের যে তীব্র জ্বালানি তেলের সংকট রয়েছে, এই সংকট কিন্তু নড়াইলেও দেখা দিয়েছে। নড়াইলের যে পাম্পগুলোতে আছে, পাম্পগুলোতে কিন্তু জ্বালানি তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে আছি নড়াইলে মাদ্রাসা বাজার এলাকার ফিলিং স্টেশনে। এখানে কিন্তু তেল দেওয়া হবে সকাল 10টা থেকে জ্বালানি তেল দেওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু রাত থেকেই কিন্তু এখানে গাড়িতে যারা তেল প্রত্যাশী আছে তারা কিন্তু জ্বালানি তেল নেওয়ার জন্য যে গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যে কৃষক সহ যে অন্যান্য প্রয়োজনে যারা তেল নেওয়ার জন্য এসেছেন তাদেরও কিন্তু একটা লম্বা লাইন দেখা যাচ্ছে। এখানে একটু যদি বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু এই তেল নেওয়াকে কেন্দ্র করে একটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে ট্রাক চালক ক্ষুব্ধ হয়ে তেল না পেয়ে যে পাম্পের ম্যানেজারকে কিন্তু ট্রাক চাপা দিয়ে হত্যা করেছেন। এই ঘটনার পরে কিন্তু একটি সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করছিল এবং নড়াইলের যে পাম্পগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং প্রশাসনের নজরদারির মাধ্যমে কিন্তু পুলিশ এবং জেলা প্রশাসনের তদারকির মাধ্যমে কিন্তু সুষ্ঠুভাবে তেল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে আরেকটি বিষয় বলে রাখি যে পাম্প ম্যানেজার নাহিদ হত্যাকাণ্ডের ঘটনার কিন্তু সেদিনই যে অভিযুক্ত ট্রাক চালক আছে সুজাত মোল্লাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তারপর দিন কিন্তু নড়াইল জেলার প্রতিটা পাম্পে কিন্তু তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। নিয়মিতভাবে গতকাল নড়াইলের বাকি পাম্পগুলোতেও তেল সরবরাহ করা হলেও তানভীর ফিলিং স্টেশন অর্থাৎ সর্দার যে পাম্প রবিউল ইসলাম স্বত্বাধিকারী মালিকানাধীন দুটি পাম্প ছিল, সেই পাম্প দুটোতে কিন্তু গতকাল কোনো ধরনের তেল সরবরাহ করা হয়নি। এবং আমরা আরও একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে নড়াইলে যে তেল নেওয়ার জন্য যে লম্বা লাইন, এই লাইনে কিন্তু অনেক সময় যে বাকবিতণ্ডা থেকে মারামারির দিকে কিন্তু মারামারি বা সংঘর্ষের রূপ নিচ্ছে অনেক সময় তেল নেওয়াকে কেন্দ্র করে। এবং যে তেলের যে গ্রাহক যারা আছেন তারা বলছে যে আসলে তারা তাদের চাহিদা মতো কিন্তু তেল এখানে কিন্তু তারা পাচ্ছেন না। অর্থাৎ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে 7 থেকে 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে যে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন অনেক সময় আছে তেলের যে সরবরাহ, সেই সরবরাহ যে ঘাটতির কারণে তারা কিন্তু কাঙ্ক্ষিত তেলটি তারা নিতে পারছেন না। এবং আরেকটি বিষয় যে জ্বালানি তেলে যে অর্থাৎ এখন যে কৃষকের যে তেলটা অতি জরুরি, অর্থাৎ পাটের যে ভরা মৌসুমে, এই মৌসুমে কিন্তু পানিটা কিন্তু অত্যন্ত জরুরি, যার কারণে সেচের জন্য কিন্তু এই ডিজেল
জরুরি হলো সেভাবে কিন্তু কৃষক পর্যাপ্ত পরিমাণ কিন্তু ডিজেল তারা পাচ্ছেন না। তা এইখানে প্রশাসন এবং প্রশাসনের থেকে কিন্তু সার্বিকভাবে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে এবং তদারকির মাধ্যমে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে এই যে তেল ডিপো থেকে আসার পরে যেন এটা সুষম বন্টন হয় এবং এই বন্টনের মাধ্যমে কোনো ধরনের যেন অবৈধ মজুদ কারবারি যেন এটা সুবিধা নিতে না পারে। আমরা ইতিমধ্যে দেখেছি গতদিন কিন্তু কালিয়া উপজেলায় ৭,৪০০ লিটার অর্থাৎ দুটি পৃথক অভিযানে কিন্তু অবৈধ চালান কিন্তু জব্দ করে প্রশাসন এবং যে মালিক যে অবৈধ চালানে তেল খুলনা থেকে আনা হচ্ছিল সেই তেল কিন্তু কালিয়া উপজেলায় জব্দ করার পরে সেটা কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে ৩৫,০০০ টাকা এবং সেই তেলটি জব্দ করে কালিয়া ফিলিং স্টেশনে রাখা হয়েছে এবং সেই তেলটি সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্য কিন্তু বিক্রির মাধ্যমে সরকারি কোষাগারে কিন্তু সেই টাকাটি জমা করা হবে বলে কিন্তু উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যে ঢাকা নড়াইল মহাসড়কের যে নড়াইল ফিলিং স্টেশনে কিন্তু এখানে গাড়ির একটি লম্বা লাইন দেখা যাচ্ছে যে পণ্যবাহী ট্রাক সহ যারা ট্রাক্টর আছে এই ট্রাক্টরগুলো কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। রাত থেকেই সকাল 10টার সময় তেল দেওয়া হবে। তেল দেওয়ার কথা 10টার সময় থাকলেও কিন্তু তারা নিজেদের তেলটা নেওয়ার জন্য কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু লাইনে চলে এসেছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অনাকাঙ্ক্ষিত সব ধরনের ঘটনা এড়াতে কিন্তু তারা প্রশাসন এখানে নজরদারি বাড়িয়েছে এবং তারা নড়াইলে যে পাম্পগুলো আছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তেলের যে মজুদ এখানে পাম্প ডিপো থেকে যে তেলটা পাঠানো হচ্ছে সেটা যেন বাড়ানো হয় সেক্ষেত্রে নড়াইলের যারা পাম্প মালিক সমিতি আছে তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন। এই ছিল নড়াইল থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম নড়াইল থেকে। আন্তর্জাতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রভাব যখন বাড়ছে তখন সবচেয়ে বেশি চাপ পড়ছে দেশের কৃষি খাতে। সেচ, জমি তৈরি সহ পুরো কৃষি ব্যবস্থায় তেল ও বিদ্যুতের উপর নির্ভরতা কৃষকদের জন্য হয়ে উঠছে ব্যয়বহুল। বিশেষজ্ঞরা বলছেন কৃষি খাতকে টিকিয়ে রাখতে বিকল্প হিসেবে সৌরশক্তির ব্যবহারই হতে পারে কার্যকর সমাধান। সংশ্লিষ্টদের মতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকারকে দ্রুত পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। গেল কয়েক সপ্তাহ ধরে দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা যেন স্বাভাবিক চিত্র। আমেরিকা ইরান যুদ্ধ শুরুর পর থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি তেলের এমন সংকটে বড় প্রভাব পড়েছে ডিজেল নির্ভর কৃষি ব্যবস্থায়। ডিজেল তো পাওয়া যাচ্ছে না, এখন ডিজেল না পেলে ধরতেন আমরা তো হাল ভাত করে চাষ করতে পারবো না। ধর লাগা লাগবে আলু বাড়ি সেই তেল পাইতেছি না, 4-5 দিন থেকে ঘুরে যেতেছি খালি। তেল না পাই তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এখন কৃষক মানুষ ফসল করব কি দিয়ে? আমরা তো ব্যবসায়িকও না, 5 লিটার করে তেল নিয়ে যাই, 2 দিন 3 দিন পানি শেষে আবার আসি। শুধু ধান আবাদেই দেশে বছরে প্রয়োজন পড়ে প্রায় 10 লাখ টন ডিজেল। এছাড়াও 3.5 লাখ বিদ্যুৎ চালিত সেচ পাম্পে প্রয়োজন পড়ে 2000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ। তবে ডিজেল ও বিদ্যুৎ নির্ভর সেচ ব্যবস্থার বিকল্প সৌরচালিত সেচ প্রযুক্তি হলেও যথাযথ ব্যবস্থাপনার অভাবে তা প্রসারিত হয়নি। গবেষণা বলছে সৌরবিদ্যুৎ চালিত সেচ যন্ত্রে প্রতি বছর 17,000 টনের বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানো সম্ভব। এছাড়াও কৃষিতে খরচ কমবে 1.8 থেকে 3% পর্যন্ত। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এটি একটি বিষয় যেটি হয়তো সরকার বিভিন্নভাবেই অনেক প্রোগ্রামিত সরকারকে বাস্তবায়ন করতে হয়, সব সেক্টরকে দেখতে হয়। সেক্ষেত্রে সরকারের পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে। এটি যতটুকু জানি যে বিএডিসি এবং বরেন্দ্র কাজ করছেন, তাদেরই কিন্তু সোলার যে ইরিগেশন ইউনিট সম্প্রসারণ সেটি কিন্তু তাদের প্রকল্প রয়েছে। তার মানে সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এখনও নির্ভর করে গ্যাস, তেল ও কয়লার উপর। গবেষকদের মতে খরচ ও আমদানি নির্ভরতা কমাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। বড় আকারে সোলার পার্ক বসাইতে পারি যে সমস্ত চরাঞ্চল আছে বা যে সমস্ত অনাবাদী জমি, যে সমস্ত জমিতে আমাদের কোনো কাজ হয় না, সেই সমস্ত জায়গায় আমরা সোলার পার্ক স্থাপন করতে পারি আরও অনেক বেশি। এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের তো আমাদের ছাদ আছে, আমাদের তো আর পুরোটুকু ছাদ আমরা ইউজ করি না। দেখা গেল ছাদের আমরা 50% 60% সোলার প্যানেল ইউজ করলাম, বাকি জায়গাটুকু হয়তো বাগান বা কাপড় শুকানোর জন্য আমরা ইউজ করতে পারি। আমাদের যে সমস্ত অফিস আদালত রয়েছে, অফিস আদালতের ছাদগুলোতেও কিন্তু আমরা সোলার প্যানেল ইউজ করতে পারি। 2010 সালে সরকারিভাবে সারা দেশে 50,000 সৌরচালিত সেচ যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এক যুগের বেশি সময়ে বাস্তবায়ন হয়েছে মাত্র 2223টি। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।
জ্বালানি তেলের মজুদ ঠেকানো ও পাচার রোধে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযানের কথা জানিয়েছে বিজিবি। সোমবার যশোরে ৪৯ বিজিবির অধিনায়ক জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ রোধে তৎপর বিজিবি এখন পর্যন্ত ১৯২টি বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছে এবং ২৯টি সীমান্তবর্তী তেল পাম্প পর্যবেক্ষণ করছে। সন্দেহজনক রুটে ১১৩১টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে তৎপরতা চালাচ্ছে বিজিবি। নাটোরে অবৈধভাবে মজুত করে রাখা ৬৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে সেগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রিফাতের নেতৃত্বে রানীনগর গ্রামে অভিযান চালায় প্রশাসন। এ সময় তেল ব্যবসায়ী আলতাফ হোসেনের গোডাউনে মজুত করে রাখা ৬৫ ব্যারেল ডিজেল এবং পেট্রোল জব্দ এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে মুচলেকা দিয়ে ন্যায্য দামে খোলা বাজারে তেলগুলো দ্রুত বিক্রির নির্দেশ দেন আদালত। গরিব রিকশা চালকের পকেট থেকে ২ বছরে প্রায় ৩ কোটি টাকা ফি আদায় করেছে পৌরসভা। হাজারো শ্রমিকের ঘামের টাকায় পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন হলেও রিকশা চালকদের জন্য ১ ইঞ্চি জায়গাও বরাদ্দ নেই শহরে। দিনে দুপুরে প্রায় ২৫টি রিকশা স্ট্যান্ডের সবাই বেদখলে গেলেও ঘুম ভাঙেনি পৌর কর্মকর্তাদের। দুর্ভোগ নিয়েই মেনেই চলছে যাত্রী চালক সবাই। সোহেল রানার ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। প্রায় ৩৫ বছর ধরে রিকশার হ্যান্ডেলে জীবন চলে আতোয়ার রহমানের। পৌর কর্মচারীদের হাতে হেনস্থা হওয়ার ভয়ে প্রতি বছর পৌরসভার নিবন্ধন ফি পরিশোধ করেন তিনি। ২০২২ ও ২৩ দুই অর্থ বছরে আতোয়ারের মতো ১৪,৯৩৬ জন রিকশা, ভ্যান, মিশুক ও অটোরিকশা চালকের কাছ থেকে যানবাহন ও চালকের নতুন লাইসেন্স এবং নবায়ন বাবদ প্রায় ৩ কোটি টাকা নিবন্ধন ফি আদায় করেছে পৌরসভা। যানবাহন ও চালকের নিবন্ধন এবং নবায়নের বিনিময়ে সেবা বলতে একসময় পৌর এলাকায় যে রিকশা স্ট্যান্ড ছিল তার সবগুলোই দখলে। আমার হাতের বামেই পৌর ভবন আর ডান পাশে বেশ কয়েকটি মার্কেট। শহরের চৌমাথার এই পয়েন্টটি বেশ গুরুত্বপূর্ণ হলেও এখানে রিকশা স্ট্যান্ডের কোনো ব্যবস্থা নেই। অথচ একসময় এখানে রিকশা স্ট্যান্ড ছিল, সাইনবোর্ডও ছিল। এখন সেই জায়গাটি পৌরসভার নাকের ডগায় দখল হলেও কোনো প্রকার পদক্ষেপ নেয়নি পৌর প্রশাসন। এখানে স্ট্যান্ড ছিল, ওইখানে ২৫খানা রিক্সা দাঁড়া ছিল, এখন আর একখানা রিক্সা দাঁড়ানো বুদ্ধি আসছে না। একটা অটো স্ট্যান্ড নাই, একটা রিক্সার স্ট্যান্ড নাই, দোকানদারেরা দূর দূর করে খেতে দেয়। কিছু ভ্রাম্যমান দোকান হওয়ার কারণে আপাতত এই রিক্সা স্ট্যান্ডটা এখানে নাই। রাস্তায় দূরে একটু দাঁড়ায়, দোকানদারেরা গালাগালি করে, গাড়ি সরা, পুলিশ এসে বাড়াবাড়ি করে। সাইনবোর্ড দিয়েছে, এখন তো এটা ১৫টা রিক্সা দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। শহরের ১ নম্বর রেলগেট এলাকা, এখানেও একসময় রিকশা স্ট্যান্ড ছিল, এখন দাঁড়ালেই তাড়িয়ে দেয় পুলিশ। রিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে বিভিন্ন পাড়াসহ শহরে থাকা ২৫টি স্ট্যান্ডের কোনোটিরই আর অস্তিত্ব নেই। নির্দিষ্ট জায়গায় গিয়ে উঠতে পারি, কিন্তু রিকশা স্ট্যান্ড না থাকার কারণে বিভিন্ন জায়গায় আমাদের খুঁজতে হয়। যদি স্টেশন থাকতো তাহলে যত হবে রিক্সাগুলো চলাচল করতে পারতো না, যানজট সৃষ্টি হতো না। শ্রমিক নেতারা বলছেন বারবার এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল জোটেনি। আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে গেলে আমরা বলি, কিন্তু কাজ হয় না। পৌরসভা আমাদেরকে কোনো সার্ভিস দিচ্ছে না, বরঞ্চ আমাদেরকে ধরে টাকা নিচ্ছে। আর পৌর কর্তৃপক্ষ বলছে স্ট্যান্ডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে, এই সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে, জায়গাগুলোতে যদি আমরা স্ট্যান্ড করতে পারি শহরের যানজটটা নিরসন হবে, শহরটা শৃঙ্খলা ফিরে আসবে। গত ২ অর্থ বছরে নিবন্ধন ফি বাবদ পৌরসভা প্রায় ৩ কোটি টাকা আদায় করে রিকশা শ্রমিকদের কাছ থেকে। আর গত বছর হলুদ প্লেট আর সবুজ প্লেটের মাধ্যমে একদিন পরপর পর্যায়ক্রমে শহরে রিকশা চলাচলের সিদ্ধান্ত নিলেও তা কার্যকর হয়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রংপুর নগরী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন খাল, নর্দমা ও ড্রেন পরিণত হয়েছে মশার উর্বর প্রজনন ক্ষেত্রে। গেল ২ বছর ধরে মশক নিধনে কার্যকর পদক্ষেপ না থাকায় ভয়াবহ মশার প্রকোপ দেখা দিয়েছে।
অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই এমন পরিস্থিতি। তবে কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে দেয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। মশার আক্রমণ থেকে রক্ষায় দিনেও টাঙাতে হচ্ছে মশারি, এমনকি অনেক বাড়িতেই দিনে রাতে বন্ধ রাখা হচ্ছে দরজা জানালা। রংপুর নগরীর সেনপাড়া এলাকার এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা বেড়েছে মশার দাপট। মশার কামড় থেকে রক্ষায় মশারি, স্প্রে কিংবা কয়েল, কাজে আসছে না কোনো প্রতিরোধ ব্যবস্থা। এত মশা ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। আর এই যে বৃষ্টি হচ্ছে, ঝোপঝাড়ের যে অবস্থাটা দেখা যাচ্ছে, এইটা পাশাপাশি আর সিটি কর্পোরেশন থেকে তো কোনো রকমের উদ্যোগই নাই। স্প্রে তো খুব বেশি দেখা যায় না, হয়তো বা 2-1 দিন শহরে দেখা যায় 2-1টা জায়গাতে। তারপরে যে স্প্রেটা করে এটাতে যে খুব বেশি মশা মরে তাও মনে হয় না। শুধু গন্ধই ছড়ায়, এটুকুই বুঝতে পারি। মশারির ভিতরে পড়াশোনা করতে হয় কয়েল লাগায়া, আর খেলাধুলা ওই খেলাধুলা করতে পারি না ইয়ার জন্য, মশার জন্য। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্যামাসুন্দরী ও কেডি খাল এবং ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করায় প্রজনন বেড়েছে মশাসহ বিভিন্ন ক্ষতিকারক কীটপতঙ্গের। এছাড়া মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি প্রকট হচ্ছে। বাচ্চাদেরকে নিয়েও থাকা যায় না, আমরাও থাকতে পারি না, ওনাদের হাতে সবসময় মশারির ভিতরেই থাকা লাগতেছে। হয় এটাকে সংস্কার করুক, না হয় পরিষ্কার করুক, না একটা কিছু করে আমাদেরকে উদ্ধার করুক। তবে সিটি কর্পোরেশনের দাবি, মশার উপদ্রব কমাতে নগর জুড়ে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। ফকার মেশিন দিয়ে একদিকে মশাগুলোকে নিধন করার চেষ্টা করছি, অন্যদিকে আমাদের যে শ্যামাসুন্দরী খাল আছে বা অন্যান্য যে ড্রেনগুলো আছে বা বিভিন্ন জায়গায় যে নিচু জায়গাগুলোতে পানি জমে থাকে, এই জায়গাগুলোতে আমরা লার্ভাসাইড স্প্রে করছি, যাতে করে এই মশার যে বংশ বিস্তার বা মশার যে প্রজনন ক্ষেত্রগুলো, এগুলোকে আমরা ধ্বংস করে দেওয়ার জন্য 2024-25 অর্থবছরে মশক নিধনে রংপুর সিটি কর্পোরেশন ব্যয় করেছে 1,40,00,000 টাকা, আর চলতি অর্থবছরে এ ব্যয় ধরা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ভোরের সময় আরও থাকছে, গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার আইন পাশ। প্রায় 90 দিনের মধ্যে ফাঁসি কার্যকরের বিধান, আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। নাব্য সংকটে বন্ধ কুড়িগ্রামের চিলমারি রৌমারি নৌপথে ফেরি চলাচল। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় ব্রহ্মপুত্র নদ পার হচ্ছেন যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ বলছে, খননের উদ্যোগ নেওয়া হলেও চরবাসীর বাধায় তা সম্ভব হয়নি। তবে বর্ষায় নদে ফেরি চলাচল শুরু করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি। বাদশা সৈকতের পাঠানো তথ্য, জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। শুকিয়ে গেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বেশিরভাগ অংশ, বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। ঝুঁকি নিয়ে নৌকায় পার হচ্ছেন যাত্রীরা। 2023 সালের 20 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় কুড়িগ্রামের চিলমারি রৌমারি নৌপথে ফেরি চলাচল। এ রুটে ঢাকাসহ অন্যান্য বিভাগের সঙ্গে উত্তরবঙ্গের দূরত্ব অনেকটাই কমে যাওয়ায় বাড়তে থাকে পণ্য বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চাপ। কিন্তু নদের নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ থাকায় চলছে না কোনো পরিবহন। ড্রেজিং না করার কারণে বা নাব্যতা সংকট বা পানি কম, বিভিন্ন সমস্যার কারণে আমাদের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নৌকাতে চলাচল করার ভাড়াও বেশি বা রিক্সের মতো চলাচল করতে। আমরা যে 1,25,00,000 টাকা দিয়ে ভ্যাট ট্যাক্স দিয়ে যে নিচে এই ঘাটটা 35 থেকে 40 লক্ষ টাকা লসের মুখে আমরা। ফেরি ওরা সিন্ডিকেট করে, লোকালরা ওদেরকে টাকা পয়সা ঠিকই দেয়, কিন্তু ওরা ফেরি চালায় না, ফেরি স্থগিত রেখে দেয়। ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, খননের উদ্যোগ নেওয়া হলেও চরবাসীর বাধায় সম্ভব হয়নি। তবে বর্ষায় নদে ফেরি চলাচল শুরু করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি। নৌপথে ড্রেজিং করার জন্য অনেক চেষ্টা করছি। স্থানীয় লোকজন এই ড্রেজিং কার্যক্রমে বাধা দেওয়ার প্রেক্ষিতে আমরা আর ফেরি চলাচল সচল রাখতে পারিনি। এপ্রিলের শেষের দিকেই অথবা মাঝামাঝির দিকেই সম্ভবত পানির নাব্যতা ফিরে আসবে এবং আমাদের এই রুটে ফেরি চলাচল সচল করার সম্ভব হবে। চিলমারি উপজেলার রমনাঘাট থেকে রৌমারি ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্রের এই নৌপথের দৈর্ঘ্য প্রায় 21 কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও 4 থেকে 6 সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে ওয়াশিংটনে যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাবকে অযৌক্তিক বলে দাবি করেছে তেহরান। অন্যদিকে হরমুজ প্রণালী না খুললে আবারও বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে হামলা চালিয়েছে আইআরজিসি। পাল্টা ইরান ও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পঞ্চম সপ্তাহ চলছে, তবুও যুদ্ধ থামার কোনো সম্ভাবনাই দেখছে না বিশ্ববাসী। স্থানীয় সময় সোমবারও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরও তার ধ্বংসাবশেষ ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে আঘাত হানে। এতে মুহূর্তেই আগুন ধরে যায়। একই সময় লেবাননের দক্ষিণাঞ্চল থেকে উত্তর ইসরায়েলে নেতানিয়াহুর সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলেও ইরানের হামলা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুবাই উপকূলে একটি তেলবাহী জাহাজে আঘাত লেগে আগুন ধরে যায়, যদিও সবাই নিরাপদে উদ্ধার হন। ইরান জানিয়েছে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি বাড়ছে। পাল্টা জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরান এবং লেবাননে একাধিক হামলা চালিয়েছে। তেহরানে জ্বালানি স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আক্রমণে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের কথা বললেও অন্যদিকে ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক লক্ষ্য অর্জন করে যুদ্ধ শেষ করতে চায় এবং কূটনৈতিক পথ খোলা রেখেছে। হোয়াইট হাউসও জানিয়েছে আলোচনা এগোচ্ছে, তবে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ইরান সরাসরি আলোচনার কথা অস্বীকার করে বলছে তারা শুধুমাত্র প্রস্তাব পেয়েছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে। ইরানি কর্মকর্তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার হুঁশিয়ারিও দিয়েছেন। একই সঙ্গে পাকিস্তান সহ বিভিন্ন দেশ কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে এবং বলছে উভয় পক্ষের মধ্যেই আলোচনায় বসার আগ্রহ রয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ কূটনীতির এই ধারা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। কিভাবে ইরানের হরমুজ প্রণালী দখলে নেবে যুক্তরাষ্ট্র, কিংবা একই সঙ্গে প্রণালীটি দখল করতে গেলে কি কি ঝুঁকিতে পড়তে হবে মার্কিন প্রশাসনকে, এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন মেরিন এবং প্যারাট্রুপার বাহিনী। ছোট দ্বীপ দখল বা নৌশক্তি মোতায়েনের চেষ্টাও চলছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। ট্রাম্প হরমুজ প্রণালী খোলার জন্য জোরপূর্বক পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন। বিশেষ গুরুত্ববহ এই প্রণালী কিভাবে দখলে নেবে মার্কিন প্রশাসন, আর এতে কি কি ঝুঁকির মুখেই বা পড়তে পারে দেশটি, এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, মার্কিনদের দুটি প্রধান বিকল্প আছে: ইরানের দ্বীপ দখল করা বা শক্তিশালী নৌবাহিনী মোতায়েন করা। সবচেয়ে সহজ লক্ষ্য হচ্ছে খার্ক দ্বীপ। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র এটি, তবে সেখানে পৌঁছানো এবং কিছুদিন অবস্থান করা যাতায়াতের সমস্যা ও সেনাদের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। ইরানও প্রতিরোধের হুমকি দিয়েছে। মার্কিন সেনাদের হত্যা করার জন্য তারা নিজস্ব অবকাঠামো ধ্বংস করতে পারে। ছোট দ্বীপে হামলা হলেও ইরান রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালাতে পারে। এছাড়া ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি এই সংঘাতে যুক্ত হতে পারে, যাতে হরমুজের পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথও ঝুঁকিতে পড়ে। বিশেষজ্ঞদের মতে ছোট দ্বীপ দখল শুধু প্রদর্শনীমূলক হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে কোনো সামরিক ফলাফল দিতে পারে না। বাণিজ্যিক জাহাজ নিরাপদ করতে মাইন সুইপিং, নৌপথ রক্ষা ও বিমান সমর্থন প্রয়োজন, যদিও সেটা মার্কিন বাহিনীর বর্তমান সক্ষমতার বাইরে। এছাড়া মার্কিন সাফল্যের সম্ভাবনা খুব সীমিত এবং এই পদক্ষেপ যুদ্ধকে আরও তীব্র করতে পারে বলেও মত তাদের। বিশ্বের তেলের 1/5 বহন করে এই প্রণালী। এটি ইরানের বড় চাপের হাতিয়ার হিসেবে কাজ করছে, তবে সীমিত আক্রমণ ও বড় পরিমাণে হতাহতের সম্ভাবনা বাড়াতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে পারমাণবিক হামলার সতর্কবার্তা দিয়ে পদত্যাগ করেছেন জাতিসংঘের কূটনীতিক মোহাম্মদ সাফা। বলেন, বিপন্ন হতে পারে লাখ লাখ মানুষের জীবন। মানবতার জন্য ভয়াবহ হুমকি বলেও আখ্যা দেন তিনি। নিজের পদত্যাগের মাধ্যমে তিনি যুদ্ধ থামানোর আহ্বান জানান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার মধ্যে এবার পারমাণবিক হামলার সতর্কতা দিলেন জাতিসংঘের এক কূটনীতিক। সম্প্রতি আন্তর্জাতিক এই সংস্থাটি পরমাণু হামলার পরের অবস্থা সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলে পদত্যাগ করেন মোহাম্মদ সাফা। তার অভিযোগ, জাতিসংঘের কিছু শীর্ষ কর্মকর্তা একটি প্রভাবশালী লবির সেবা করছেন। সাফা তার সামাজিক মাধ্যমে এক্সে লেখেন, তিনি নিজেকে এবং পরিবারের মানুষদের রক্ষা করার জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
সাফা জানান, তেহরান প্রায় 1 কোটি মানুষের শহর। সেখানে হামলা হলে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আরও বলেন, এমন পারমাণবিক হামলা যদি ওয়াশিংটন, বার্লিন, প্যারিস কিংবা লন্ডনে হয় তাহলে মানুষের জীবন কতটা বিপন্ন হবে। তিনি পদত্যাগ করে এই তথ্য ফাঁস করেছেন যাতে মানবতার জন্য সম্ভাব্য বিপর্যয় রোধ করা যায়। এর আগে 2023 সালেও তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। এমনকি হামাস ইসরায়েল সংঘাতের পর তার সতর্কবার্তা ও ভিন্ন মত প্রকাশের কারণে তাকে কূটনৈতিকভাবে অবহেলা এবং মৃত্যুর হুমকি পর্যন্ত দেয়া হয়েছে বলে দাবি করেন এই কূটনীতিক। এসব বিষয়ে এখনই পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাপী তার বার্তা ছড়িয়ে দিতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানান সাফা। মানবতা ও ভবিষ্যতের জন্য প্রতিবাদ করতেও বলেন তিনি। তার মতে, শুধু মানুষই এই বিপদ আটকাতে পারে। ইতিহাস এই সংগ্রামের জন্য এসব মানুষকে স্মরণ করবে বলেও জানান সাফা। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের ওপর চাপ বাড়াতে এবার পানির উৎসকেও লক্ষ্যবস্তুর তালিকায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্রের পাশাপাশি পানি শোধনাগার ধ্বংসের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের ঝুঁকি তৈরি করছে। ইরানের সঙ্গে দ্রুত কোনো চুক্তি না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র, খার্ক দ্বীপ সহ পানি শোধন কেন্দ্র ধ্বংস করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব কেন্দ্র ধ্বংস হলে কোটি মানুষের পানির সরবরাহ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এমন হুমকি পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার শামিল, যা যুদ্ধ আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ। জেনেভা কনভেনশনও এ ধরনের পদক্ষেপকে বেআইনি হিসেবে চিহ্নিত করেছে। মানবাধিকার সংস্থার বিশ্লেষকদের মতে এটি শুধু হুমকি নয়, যুদ্ধ অপরাধের ইঙ্গিত। বিদ্যুৎ, পানি ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে সরকারকে চাপ দেওয়া কোনো কূটনৈতিক কৌশল নয়, সরাসরি সাধারণ মানুষের ওপর আঘাত। তবে হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্র সবসময় আইনের মধ্য থেকেই কাজ করবে। এদিকে যুদ্ধের ৫ম সপ্তাহেও উত্তেজনা কমার লক্ষণ নেই। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ব জ্বালানি বাজারে চাপ বাড়ছে। উভয় পক্ষই নিজেদের এগিয়ে থাকার দাবি করলেও সরাসরি আলোচনার বিষয়টি এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে এ ধরনের হুমকি সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে ইরাকের মানবিক সহায়তার প্রথম চালান। যুদ্ধের মধ্যে বাড়ছে আন্তর্জাতিক সহযোগিতা। 1 মাসের সংঘাতে বিপর্যস্ত ইরানে এখন চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌঁছাতে শুরু করেছে রাশিয়া, তাজিকিস্তান ও চীন থেকেও। ইরানে মানবিক সহায়তা পাঠিয়েছে ইরাক। স্থানীয় সময় সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছায় ইরাকের পাঠানো হিউম্যানিটারিয়ান মেডিকেল এইড নামের মানবিক সহায়তার প্রথম চালান। ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন কালিবান্দ জানান, এই চালানে রয়েছে চিকিৎসা, ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্যবিধি ও খাদ্য সামগ্রী। তিনি বলেন, এটি ইরাক থেকে পাঠানো প্রাথমিক ত্রাণ সহায়তা, যা দ্রুত প্রয়োজনীয় এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, রাশিয়া থেকে 313 টনের ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছেছে। তাজিকিস্তান ও চীন থেকেও চিকিৎসা সহায়তা আসছে। পাশাপাশি আরও কয়েকটি দেশ সহায়তা পাঠিয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি এক লিখিত বার্তায় ইরাকের জনগণ ও ধর্মীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর জন্য এই ধন্যবাদ জানান। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। 1 মাসের যুদ্ধে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে এবং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব পড়েছে। একই সঙ্গে আরব উপদ্বীপ ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ নিয়েও বাড়ছে উদ্বেগ। উর্জিতা শাহসিন, সময় সংবাদ। ইরান যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নয় ইরাকের শিক্ষা প্রতিষ্ঠান। যে কোনো সময় বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কায় আতঙ্কিত শিক্ষার্থী ও স্থানীয়রা। ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে বাগদাদ বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন অধিকার কর্মীরা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হুঁশিয়ারি দিয়েছে, ইরানের একাডেমিক প্রতিষ্ঠানে হামলার প্রতিশোধ হিসেবে তারা অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ্যবস্তু করতে পারে। এই ঘোষণার পরই ইরাকের রাজধানী বাগদাদে শিক্ষার্থী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরাকে রয়েছে একাধিক মার্কিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো এখন সম্ভাব্য ঝুঁকির তালিকায়।
পশ্চিম দিকে চলাচলকারী বিমান ও ক্ষেপণাস্ত্র সবই আমাদের আকাশের উপর দিয়েই অতিক্রম করছে। এদিকে কিছু তরুণ আদর্শগতভাবে ইরানের সঙ্গে যুক্ত এবং এই যুদ্ধে অংশ নেয়া বা সমর্থনের চেষ্টা করছে। এর জেরে যুদ্ধের প্রভাব ইরাকের শহরগুলোতে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভ এবার ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও। ফিলিস্তিনের ল্যান্ড ডে উপলক্ষে আয়োজিত বিক্ষোভে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী নো কিংস আন্দোলন এখন বৈশ্বিক এক বিক্ষোভের রূপ নিয়েছে। এবার এই আন্দোলনের প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ, যেখানে যুদ্ধবিরোধী স্লোগানে মুখর ছিল গোটা রাজপথ। মূলত ফিলিস্তিনের ল্যান্ডের 50তম বার্ষিকী উপলক্ষে এই সমাবেশে ডাক দেওয়া হয়। সমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে জোরালো অবস্থা তুলে ধরেন বিক্ষোভকারীরা। ট্রাম্প এবং নেতানিয়াহুর নেতৃত্বে যৌথভাবে তারা প্যালেস্টাইনে, ইরানে হত্যাযজ্ঞ ঘটাচ্ছে। আমরা এই হত্যাযজ্ঞের প্রতিবাদে এখানে সম্মিলিত হয়েছি। কোরীয়রা ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক, শিক্ষার্থী, চিকিৎসক, মানবাধিকার কর্মী এবং অভিবাসীরা অংশ নেন। এই মুহূর্তে ইসরায়েলি হামলায় নিরীহ মানুষ নিহত হচ্ছে। একজন চিকিৎসক হিসেবে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আমি এই প্রতিবাদে অংশ নিতে এসেছি। একজন চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব জীবন রক্ষা করা। তাই আমি যুদ্ধের বিরুদ্ধে। সিউলে আজ আমরা সবাই একত্রিত হয়েছি ইরান যুদ্ধের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের উপর চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে। আমরা বিশ্বাস করি কোনো রাষ্ট্র বা শক্তি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নিরীহ মানুষকে হত্যা করার অধিকার রাখে না। আজ সিউলে দাঁড়িয়ে আছি ফিলিস্তিনের পূর্ণ ও নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের শান্তি ও ন্যায় বিচারের জন্য। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলো মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়েছে। ইরানকে এই সংঘাতে টেনে আনা হয়েছে, যার ফলে পুরো অঞ্চলটি চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। আমরা এটা মেনে নিতে পারি না। সমাবেশে অংশগ্রহণকারীরা ট্রাম্প এবং বিনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। তারা ফ্রি প্যালেস্টাইন ও ইরানি হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন। সমাবেশ শেষে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দূতাবাসের নিকটবর্তী এলাকায় পদযাত্রা করেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। ডানপন্থী জোটের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আইনটি কার্যকর হলে সামরিক আদালতে দোষী সাব্যস্তদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের পথ খুলে যাবে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে এবার ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার আইন পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এই আইন পাশ হয়। ভোটে 62 জন পক্ষে 48 জন বিপক্ষে ভোট দেন। আইন অনুযায়ী সামরিক আদালতে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডই হবে শাস্তি। রায়ের 90 দিনের মধ্যে ফাঁসি কার্যকরের বিধান রাখা হয়েছে, যদিও বিকল্প হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের সুযোগও রাখা হয়েছে। আইনটি সামনে এনে জোরালোভাবে সমর্থন দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বলেন, এখন থেকে যারা ইসরায়েলিদের জীবন নেবে, রাষ্ট্রও তার জীবন নেবে। ভোটের পর ডানপন্থী আইন প্রণেতাদের উচ্ছ্বাস ও উদযাপনের দৃশ্যও দেখা যায়। তবে এই আইন ঘিরে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্য একে বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি প্রাতিষ্ঠানিক বৈষম্য ও বর্ণবাদী সহিংসতার প্রতিফলন। এরই মধ্যে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আইনটির বিরুদ্ধে আপিলও করা হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আইনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে জ্বালানি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেন। একই সঙ্গে পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে দেশটির ক্রামাতোর্স্ক শহরে রুশ হামলায় অন্তত 3 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন।
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রাক্কালেও পাল্টাপাল্টি হামলা চলছে রাশিয়া ইউক্রেন জুড়ে। এই সংকট মোকাবিলায় এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতি বা জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন। বলেন ইস্টার সানডে উপলক্ষে পূর্ণ যুদ্ধবিরতিতেও ইউক্রেন প্রস্তুত। আকাশ সমুদ্র সব জায়গায় হামলা বন্ধ রাখার আহ্বান জানান তিনি। জেলেনস্কি আরো বলেন কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হবে না, এমন একটি পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়া রাজি হলে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেন, তবে এখনো মস্কোর দিক থেকে স্পষ্ট কোনো সাড়া মেলেনি। এদিকে যুদ্ধক্ষেত্রে হামলা থামেনি। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলের একটি শিল্প কারখানা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। অন্যদিকে ইউক্রেনের ক্রামাতরস্ক শহরে রুশ হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। 4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বলে দাবি করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা ও পাল্টা হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, আর এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। নাদিম মারজান, সময় সংবাদ। একদিনের রাষ্ট্রীয় সফরে জার্মানিতে গেছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সফরে তিনি জার্মান চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। এ সময় আগামী 3 বছরের মধ্যে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরীয় শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়টিও তুলে ধরা হয়। জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়া রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন, জার্মানিতে আশ্রয়প্রাপ্ত 10 লাখেরও বেশি সিরীয় উদ্বাস্তুকে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নেওয়া সহ দেশটির ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি, বিনিয়োগ ও আর্থসামাজিক উন্নয়ন সহ রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা পেতে মাত্র একদিনের সফরে জার্মানিতে আসেন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার জার্মানির রাজধানী বার্লিনে প্রেসিডেন্ট শারা পৌঁছালে তাকে নিশ্চিদ্র নিরাপত্তা দেয় জার্মানির প্রশাসন। সফরে তিনি সিরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ, পররাষ্ট্রমন্ত্রী ইউহান বারেপুল সহ অর্থমন্ত্রী কাতারিনা রাইসে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকে তিনি সিরিয়াকে আবার নতুন করে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জার্মান চ্যান্সেলরকে অনুরোধ জানান। এ সময় 2015 সালে সিরিয়াতে যুদ্ধ চলার সময় সিরিয়ার নাগরিকদের জার্মানিতে আশ্রয় দেয় সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ জার্মান নাগরিকদের ধন্যবাদ জানান তিনি। আমার দেশ সিরিয়ার রয়েছে অপার সম্ভাবনা। গৃহযুদ্ধে বিধ্বস্ত আমাদের দেশটিকে গড়ে তুলতে জার্মান সহযোগিতার বিকল্প নেই। আমার দেশের নাগরিকদের প্রাণ বাঁচাতে আপনারা যেভাবে আশ্রয় দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৈঠকে আগামী 3 বছরে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা 80% সিরীয় শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরত নিতে সিরীয় প্রেসিডেন্টকে অনুরোধ জানান জার্মান চ্যান্সেলর। বৈঠকে আমরা দুই দেশের স্বার্থের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আলোচনা ফলপ্রসূও হয়েছে, তবে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলেছি তা হলো সিরিয়াতে যুদ্ধের অবসান হয়েছে, এখন পুনর্গঠনের সময়। জার্মানির জন্য হুমকি এবং অবৈধ ও অনিয়মিত এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সিরীয়দের দ্রুত ফেরত পাঠানোর বিষয়েও আমি প্রেসিডেন্ট আল শারাকে জানিয়েছি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আহমেদ আল শারার বার্লিন সফরে আসার কথা থাকলেও সিরিয়ার সরকার বাহিনী ও যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট কুর্দিশ যোদ্ধাদের মধ্যে অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় সে সময় সফরটি বাতিল করা হয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পরের সময় আরো থাকছে। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সমর্থকদের জয় উপহার দিতে চান অধিনায়ক জামাল, অভিন্ন লক্ষ্য কোচেরও। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। ঘানার রাজধানী আক্রায় ভবন ধসে অন্তত 3 জন নিহত হয়েছেন, চলছে উদ্ধার অভিযান। আহত হয়েছেন আরও 20 জন। স্থানীয় সময় রোববার নির্মাণাধীন ভবনে চলছিল ধর্মীয় অনুষ্ঠান, হঠাৎই ধসে পড়ে কাঠামো। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভবনের ভেতরে মোট 23 জন ছিলেন, বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান ভবন ধসের আগে ভেতরে প্রচার চলছিল, হঠাৎ ধসে পড়ার পর আর কোনো শব্দ শোনা যায়নি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজতে তল্লাশি চালাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন ঘানায় এমন দুর্ঘটনা নতুন নয়। দ্রুত নগরায়ন, নির্মাণবিধি না মানা এবং অসম্পূর্ণ ভবন ব্যবহারের কারণেই বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। দুর্নীতি, স্বজনপ্রীতি সহ ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বিরোধীদের।
অন্যদিকে ভোটার তালিকা সংশোধন আর SIR বিতর্কে কোণঠাসা বিজেপি। তবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমেছে। কলকাতা থেকে সুব্রত আচার্য রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু যেন পশ্চিমবঙ্গের চিরাচরিত ভোট প্রচারের ছবিটা কয়েক ঘন্টার জন্য হলেও পাল্টে দিল। ভোটের প্রচারে আলো নিভিয়ে কার্যত রোববার রাত থেকেই শোকের ছায়া এখন দক্ষিণ কলকাতার যাদবপুরের বিজয়গড় এলাকা। ময়নাতদন্তের পর রাহুলের মরদেহ বাড়িতে নেওয়া হয়। বিনোদন জগতের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শেষ শ্রদ্ধা জানান। রাহুলের মৃত্যুতে শোক প্রকাশে এক ধরনের ঐক্য দেখা গিয়েছে শীর্ষ মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী শোক প্রকাশ করেন। রাহুল কোন মতাদর্শে বিশ্বাসী সেটা বড় ফ্যাক্টর না, এখানে সবার আসার অধিকার আছে, সবার দেখাবার অধিকার আছে, তার পরিবারের সাথে যোগাযোগ করার অধিকার আছে, কিন্তু স্লোগান দেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের এখানে নেই। আমরা রাজনীতি করি, আমরা রাজনীতি জায়গায় রাজনীতি স্লোগান দিই, এখানে কোনো স্লোগান দেবো না। আমরা এখানে দাঁড়ানো মাত্রই বলছে আমরা নাকি স্লোগান দিয়েছি, আমরা কিন্তু আমরা কোন রকম প্রচারে আসিনি। তদন্ত হওয়া দরকার, কেন আমরা এইরকম একজন অ্যাক্টরকে হারালাম নেগলিজেন্সের জন্য। আমি বেঁচে আছি, সে নেই, আমার ভাবতেই কষ্ট হয়। শেষ বিদায়ে ভিড় করেন প্রতিবেশী, আত্মীয়, সহকর্মী, কাছের মানুষ। একদিকে পরিবারের শোক, অন্যদিকে শিল্পমহলের স্তব্ধতা, সব মিলিয়ে বিজয়গড়ের পরিবেশ যেন বলে দিচ্ছে এই মৃত্যু শুধুই এক পরিবারের ক্ষতি নয়, এটি বাংলা বিনোদন জগতেও এক গভীর শূন্যতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কঠোর নীতি আরোপ করতে যাচ্ছে জাপান। দেশটির সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী নাগরিকত্ব পেতে কমপক্ষে 10 বছর বসবাস করতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর আচরণ, স্থিতিশীল আয় এবং জীবিকা নির্বাহের সক্ষমতাও খতিয়ে দেখা হবে। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ নতুন অভিবাসীদের পরিকল্পনা ও ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপান সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে বিদেশিদের কমপক্ষে 10 বছর দেশটিতে বসবাস করতে হবে। বর্তমানে এই সময়সীমা মাত্র 5 বছর। জাপানের আইনমন্ত্রী জানান, নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে শুধু নির্দিষ্ট সময় বসবাস করাই যথেষ্ট হবে না। জাপানি সমাজে নাগরিকদের ভালোভাবে একীভূত হতে হবে। পাশাপাশি আবেদনকারীর সৎ আচরণ, স্থিতিশীল আয় এবং নিজস্ব জীবিকা নির্বাহের সক্ষমতাও খতিয়ে দেখা হবে। কর পরিশোধের রেকর্ড আগের তুলনায় আরও দীর্ঘ সময় ধরে যাচাই করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে নিশ্চিত হওয়া যায় আবেদনকারী দেশের আইন ও নিয়ম মেনে চলছেন। নতুন নিয়মে সময় বাড়লে অনেকে হয়তো নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দেবে। রুল রেগুলেশন যেগুলো আছে এইগুলো অমান্য করার কারণেই আজকে জাপানের সরকার আপনার খুবই কঠিনভাবে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সরকার যদি ভালোভাবে যাচাই করতে চায় সেটা ঠিক আছে, কিন্তু সময়টা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জাপানে বসবাসরত বিদেশিদের জন্য নাগরিকত্ব অর্জনের পথ আরও দীর্ঘ ও কঠিন হয়ে উঠতে পারে, যা নতুন অভিবাসীদের পরিকল্পনা ও ভবিষ্যৎ সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রবাসীদের নাগরিকত্বের পথ আরও দীর্ঘ ও জটিল হবে। তবে ইতিমধ্যে যারা 5 থেকে 6 বছর জাপানে বসবাস করছেন, তাদের জন্য এই পরিবর্তন একটি বড় ধাক্কা হতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ঘুড়ি ওড়ানোর উৎসবে মেতেছেন বাসিন্দারা। চেরি ফুলকে ঘিরে এমন উৎসবের আয়োজন যা বসন্তের আগমনী বার্তার সঙ্গে প্রকৃতি আর উৎসবের এক মেলবন্ধন। আয়োজন ঘিরে দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আকাশে উড়ছে শত শত রঙিন ঘুড়ি, ঈগল, ড্রাগন, এমনকি ব্যাঙ আকৃতির এসব ঘুড়ি উড়িয়ে উৎসবে মেতেছেন বাসিন্দারা। একই সঙ্গে ফুলে ফুলে ভরে উঠেছে ওয়াশিংটন ডিসির চেরি গাছগুলো। শহরের বিভিন্ন পার্ক ও সড়কে ছড়িয়ে পড়েছে গোলাপি আর সাদা রঙের আভা। মনোমুগ্ধকর এ দৃশ্য দেখতেই জড়ো হয়েছেন শত শত দর্শনার্থী। প্রতি বছর মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুর সময়টায় পূর্ণ বিকাশ পায় চেরি ফুল, যা বার্তা দেয় বসন্তের আগমনের। তখনই ওয়াশিংটন মনুমেন্টের আশেপাশে শুরু হয় বার্ষিক ঘুড়ি উৎসব। পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এই উৎসবটি আমার কাছে অসাধারণ লাগে, কারণ আমাদের রাজধানীতেই আকাশ ভরা শত শত ঘুড়ি দেখতে পাই। অসংখ্য ঘুড়ি আর চারদিকে যখন চেরি ফুল ফুটে থাকে তখন অভিজ্ঞতাটা আরো বেশি অসাধারণ হয়ে ওঠে। এই সুন্দর দিনে এখানে আসতে পেরে আমি খুবই খুশি। যদিও একটু ঠান্ডা লাগছে, তবে এই আনন্দমুখর শহর আমাকে উষ্ণ রাখছে। এ সময়টাতে অন্তত 15 লাখ মানুষ ভিড় করেন ওয়াশিংটন ডিসিতে। শহরের হোটেল রেস্তোরাঁও তখন কর্মব্যস্ত হয়ে ওঠে। এই চেরি ব্লসম কেবল ফুলের সৌন্দর্যই নয়, বরং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চেরি গাছগুলো টোকিওর দেয়া উপহার, যা যুক্তরাষ্ট্র জাপান বন্ধুত্বের প্রতীক হিসেবে পরিচিত। বসন্ত এলেই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে যায় ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। বরকতুল্লাহ, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। নামমাত্র স্টেডিয়াম নয়, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতা রাখে এমন স্টেডিয়াম তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মোতাবেক নকশা প্রস্তুত করে এখন বাজেট নিয়ে কাজ হচ্ছে। সময় সংবাদে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। স্টেডিয়াম কিংবা ক্রীড়া স্থাপনা তৈরির ক্ষেত্রে শুধু ফুটবল নয়, প্রধানমন্ত্রীর কাছে অন্যান্য ডিসিপ্লিনগুলোও সমান গুরুত্বের বলে জানান তাবিথ। ক্রীড়াবিদদেরকে একটি সমৃদ্ধ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের গুরুত্বের কথা বেশ ভালোভাবেই জানা তারেক রহমানের। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে মাত্র 1.5 মাসের মাথায় অ্যাথলিটদের আর্থিক নিরাপত্তার জন্য যুগান্তকারী পদক্ষেপ তার। দেশের সব ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে তার এমন আয়োজনে পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার। এবং এই সুনাম শুধু অ্যাথলিটদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, এর সঙ্গে প্রয়োজন খেলোয়াড়দের জন্য উপযুক্ত অনুশীলন ব্যবস্থার নিশ্চয়তা, যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করছেন তাবিথ আওয়াল। নামে মাত্র স্টেডিয়াম থাকলে কিন্তু হবে না, মানে মানসম্পন্ন মাঠ থাকতে হবে, ইন্টারন্যাশনাল হোস্টিংয়ের জন্য, ইভেন ব্রডকাস্টিং ঠিক রাখার জন্য ওরকম লজিস্টিক সাপোর্ট একটা এরিয়া থাকতে হবে। ফুটবলের প্রতি আলাদা ভালোবাসা থাকলেও দেশের প্রতিটি খেলায় প্রধানমন্ত্রীর কাছে সমান গুরুত্বের। এক্ষেত্রে ফুটবল ক্রিকেট আলাদা না করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সব ফেডারেশনকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। স্পোর্টস মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে কারণে স্পোর্টসের ফ্যামিলি আজকে ছিল, অ্যান্ড সবাইকে বলা হয়েছিল যে একজন আরেকজনকে যেন সহযোগিতা করে এবং চেষ্টা করে একসাথে কাজ করার জন্য। প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে মনে করে দিয়েছে যে জয় যেরকম স্পোর্টস একটা অংশ, পরাজয় কিন্তু স্পোর্টস একটা অংশ। সম্প্রতি ফুটসাল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, সেখানে সফলতার স্বাক্ষর রেখেছেন সাবিনারা। তাদের নির্বিঘ্ন অনুশীলন আর খেলার সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী দ্রুতই ফুটসাল মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন বলেও জানান তাবিথ। অলরেডি এই প্রসেসে কাজ শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট চূড়ান্ত পর্যায়ে আছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে আজ সিঙ্গাপুর চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। হোম ম্যাচে হারলেও অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে শেষটা রাঙাতে চান কোচ হ্যাভিয়ার কাবরেরা। একাধিক ফুটবলারের ইনজুরিতে পরিবর্তন এসেছে একাদশে। চুক্তির মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে ভাবতে নারাজ কোচ। ফুটবলারদের কাছে ইতিবাচক পারফরমেন্স চান কাবরেরা। প্রবাসী বাংলাদেশি সমর্থকদের সমর্থনে সেরাটা দিতে চান জামাল ভুঁইয়ারা। বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না সিঙ্গাপুর কোচও। ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুরে ম্যাচ শুরু হবে 6টায়। একটা স্বপ্ন নিয়ে গত বছর 25 মার্চ মেঘালয়ের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। হামজা শমিদদের ছোঁয়ায় বদলে যাওয়া লাল সবুজ বাছাই শুরু করেছিল ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র দিয়ে। এক বছরে বাছাইয়ে বাংলাদেশ খেলেছে 5টি ম্যাচ। প্রাপ্তির খাতায় যোগ হয়েছে ভারতের বিপক্ষে জয় ও হংকংয়ের মাটিতে ড্র। বাকি 2 ম্যাচে দেশের মাটিতে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হার। 5 পয়েন্ট নিয়ে 3-এ লাল সবুজ। মূল পর্ব থেকে আগেই ছিটকে গেছে হামজারা। তবুও সিঙ্গাপুরের বিপক্ষে শেষটা জয়ে রাঙানোর আশা বাংলাদেশের। সবশেষ ভিয়েতনামের মাটিতে 3-0 গোলে হেরেছে লাল সবুজ। সে ম্যাচে ছন্নছাড়া রক্ষণ ও গোলরক্ষক শ্রাবণের পারফরমেন্সে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কোচ হাভিয়ার কাবরেরাকে। সে ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে সিঙ্গাপুর চ্যালেঞ্জ জয়ের আশা লাল সবুজের।
মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত হয়ে গেছে সিঙ্গাপুরের শক্ত প্রতিপক্ষ মানছেন কোচ কাবরেরার দায়িত্বকালে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। আমরা হোম ম্যাচে হেরেছিলাম, তবে অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়া সম্ভব। আমাদের লক্ষ্য জয়। মাঠে ওরা ইতিবাচক ফুটবল খেলবে, এটাই প্রত্যাশা আমার। ম্যাচের আগে একাধিক ফুটবলারের ইনজুরি নিয়ে চিন্তায় কোচ হাভিয়ের কাবরেরা। এরই মধ্যে ছিটকে গেছেন আরমান ফয়সাল ফাহিম, ইনজুরি আছে সুমন রেজারও। আক্রমণে তাই মিরাজুলেই ভরসা রাখতে হবে কোচকে। শুরুর একাদশে রাখা হতে পারে মোরসালিনকেও। ফিট হয়ে উঠেছেন কাজিম শাহ ও ফয়সাল আহমেদ ফাহিম। গোল পোস্টে শ্রাবণের পরিবর্তে সম্ভাবনা বেশি মিতুল মার্মাকে সুযোগ দেয়ার। দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 3 বার, এর মধ্যে 2 জয় সিঙ্গাপুরের, একটি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। নেপালের বিপক্ষে জোড়া গোল করে দলকে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। সেমিফাইনাল জয় কঠিন হলেও দলগত নৈপুণ্যে ম্যাচ জয়ের লক্ষ্য তার। মালদ্বীপে অনুশীলনের শেষ সময়ে নিজেদের ঘাটতির জায়গাগুলোতে জোর দিচ্ছেন ফুটবলাররা। তাদের দ্রুত উন্নতিতে খুশি টিম ম্যানেজমেন্টও। সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে হামজা জামালরা। বড়দের পথ ধরে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে শেষ সময়ে নিজেদের প্রস্তুত করছে অনূর্ধ্ব 20 ফুটবল দল। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন টার্ফে ফুটবলারদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকের উন্নতির উপর জোর দিয়েছেন কোচিং স্টাফ। এছাড়া তাদের বিভিন্ন পজিশনে পরখ করার পাশাপাশি ম্যাচ পরিস্থিতি বিশ্লেষণ ও দলগত সমন্বয়ের উপর জোর দিয়েছেন তারা। আসরে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল ও ভারতের বিপক্ষে ম্যাচে 1 অ্যাসিস্ট করে এরই মধ্যে দেশের ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। নেপালের বিপক্ষে ম্যাচ নিয়েও স্বপ্নবাজ এই তরুণ। সেমিফাইনালে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলার স্বপ্ন তার। নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নেয়ার দিকে মনোযোগ দিচ্ছেন বাকিরাও। এটা একটা কঠিন ম্যাচ হবে। আমরা দলগত পারফরমেন্স উপহার দিয়ে নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে চাই। আশা করছি এই ম্যাচেও জোড়া গোল করতে পারবো। ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার পর গতকালকে আমরা রিকভারি সেশন করছি, আর আজকে আমরা প্র্যাকটিস সেশন করলাম। সবাই মেন্টালিটি ফিট আছে এবং কালকে আমরা একটা সেশন করে সেমিফাইনালে অংশগ্রহণ করব। ফুটবলারদের দ্রুত উন্নতিতে খুশি টিম ম্যানেজমেন্টও। এই টিমের বন্ডিং ইজ অ্যাজ গুড অ্যাজ এনিওয়্যার আই হ্যাভ বিন বিফোর। দ্য প্লেয়ার্স আর ভেরি টুগেদার। কোচদের মধ্যে ইউনিটিটা ভালো। অফ দ্য ফিল্ড ওদের রিলেশনশিপ খুবই ভালো। দে স্পেন্ড আ লট অফ টাইম টুগেদার। ওরা একসাথে আড্ডা মারে, গল্প করে। দে টক অ্যাবাউট ফুটবল and they talk about their lives. আর আমার মনে হয় আমরা যে এত ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেপেলেদেরকে নিয়ে এসে এত কম সময়তে যে বন্ডিংটা করাতে পারছি, আই থিঙ্ক ইটস কোয়াইট ইমপ্রেসিভ অ্যান্ড গুড। আই ডোন্ট থিঙ্ক আমাদের টিম স্পিরিটের কোনো সমস্যা আছে। আই থিঙ্ক দ্য টিম স্পিরিট ইজ ভেরি হাই। 1 এপ্রিল মালের ন্যাশনাল স্টেডিয়ামে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়ে। সকালের সময়ের সঙ্গে থাকবেন মিসবাহুল আলিফ। ধন্যবাদ আলিফ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।